বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রিত্ব নেওয়ার পর প্রথম সফর হিসেবে চীনে গেলেন ভারত না গিয়ে। সেটা নিয়ে ভারতের ভেতর অস্বস্তি আছে, উদ্বেগ আছে। সেটা ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে একরকম স্পষ্ট হওয়ার পর এমনকি চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস সম্পাদকেও লিখে বসেছে যে তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এত ফাস বা এত উদ্বেগ বা এত কথা না বললেও পারত। এমন অবস্থায় বাংলাদেশের ভেতরেও এই আলাপটা বেশ জোরে সোরেই চলছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে প্রথম গিয়ে একটা বার্তা তো ভারতকে দিলেনই, অন্যদিকে ভারত বিষয়টা ভালোভাবে দেখবে না সেটা নিয়েও অনেক বিশ্লেষক মন্তব্য করছিলেন। ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে? বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যখন এতটাই তলানিতে নেমেছে, তখন আবার বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী কাজ শুরু করেছেন, আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব নিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন রোববার থেকে পুরো দমে ভিসা কার্যক্রম চালু হচ্ছে। সম্পর্কটা কি এই তারেক রহমানের চীন সফরের সময়টায় আবার একটা চাঙা হওয়ারও সুযোগ পেল? ভারত কি আবারও একটা মৈত্রীর হাতও বাড়িয়ে দিল এই ভিসা চালুর মাধ্যমে? এসব নিয়ে আলাপে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক এবং ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, ভারতের বৃহৎ বার্তা সংস্থা, তার সম্পাদক জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্ত রায়চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। জয়ন্ত রায়চৌধুরী, আমার প্রথম প্রশ্ন যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম চীন সফরে গেলেন, ভারত তো এটা পছন্দ করে না। ধরেন এমনকি 2024-এর জুন জুলাইয়ের কথা মনে করে দেখেন, শেখ হাসিনা ভারত যাবেন, ভারতের পরপরই চীন যাবেন। এই নিয়েও তখন ভারতের সংবাদ মাধ্যমে যে শেখ হাসিনা বোধহয় বেশি চীন ঘেঁষা হয়ে যাচ্ছেন, এই নিয়ে একটা মানে আপত্তি, উদ্বেগ দেখানো শুরু হলো। এ দফায়ও ভারতের সংবাদ মাধ্যমে এমন কিছু লেখালেখির পর চীন না পত্রিকা, রীতিমতো চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র পত্রিকা এমন একটা সম্পাদকীয় লিখলো যে ভারত এই বড় ভাইগিরিটা কেন করে, যে তারা যার সঙ্গে বন্ধুত্ব চায় তার সঙ্গেই বাংলাদেশকে বন্ধুত্ব করতে হবে। ভারত আসলে তারেক রহমানের প্রথম সফরের ডেস্টিনেশনটা, গন্তব্যটাকে কিভাবে দেখছে বলে আপনার মনে হয়েছে? না, ভারতের কোনো অসুবিধা নেই যদি চায়না সফরে আগে যায় বা পরে যায়, সেটা কোনো প্রবলেম নয়। যেভাবে ভারতের কূটনীতিবিদরা দেখে, আমি তো ভারত সরকারের হয়ে বলতে পারি না, তবে যেটা প্র্যাকটিক্যাল দেখা গেছে আগেও, যে ইউনূস সরকার যখন গেছিল চায়নায় তখন বিভিন্ন রকমের মন্তব্য করেছিল। নর্থ ইস্টের তারা গার্জেন, তারা সমুদ্র রাস্তার তারা মালিক, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমার মনে হয় অবাঞ্ছনীয় ছিল, যেগুলো কোনো দরকার ছিল না। আশা করা যাচ্ছে যে তারেক রহমানের সময় সেরকম কিছু না, উনি অনেক বেশি বলা যেতে পারে যে উনি অনেক ম্যাচিওরড পলিটিশিয়ান। অনেক দিন ধরে উনি পলিটিক্স করছেন, স্টেটসম্যানশিপ একটা কোয়ালিটি নিশ্চয়ই আছে, যেটা ইউনূসের মধ্যে হয়তো ছিল না। তিনি ব্যবসায়ী থেকে হঠাৎ করে তিনি বলতে পারেন একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে ফেলেছিলেন, সেটা ঠিক করে জানতেন না কি করে চালাতে হয়। প্লাস হয়তো কিছু লেটেন্ট অন্য ফিলিংস ছিল তার ভিতরে, যেটা বেরিয়ে এসেছিল। আশা করা যাচ্ছে সেরকম কিছু হবে না। তবে ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমরা সবাই ডেমোক্রেসি, বাংলাদেশও একটা ডেমোক্রেসি, সেখানে একজনের তো রাজত্ব নয়, এটা তো রাজতন্ত্র নয়। তো সেখানে বিভিন্ন রকমের ভয়েসেস কাজ করে, কথা বলে, বিভিন্ন রকমের আমলারা, বিভিন্ন রকম মন্ত্রীরা, বিভিন্ন রকমের অপোজিশনের বিভিন্ন রকমের রোল প্লে করে। তো আমরা শুধু দেখছি এইটুকু যে বিভিন্ন আননেসেসারি অ্যান্টি ইন্ডিয়ানিজম আমরা দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশিদের মধ্যে নেই। বাংলাদেশিরা চায় একটা সুসম্পর্ক ভারতবর্ষের সম্বন্ধে, সেটা আমরা বুঝতে পারি, সেটা আমরাও চাই। কিন্তু যেটা আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি, দীনেশ ত্রিবেদী গেলেন, গিয়ে একটা ভূপেন হাজারিকার গান থেকে তিনি বলতে, একই বাতাস একই বায়ু, একই আমাদের সেই একই ব্যথা, কিন্তু সেইটাকে বদলে দেওয়া হলো যে ভারতবর্ষ হেজেমনিস্টিক, ভারতবর্ষ চাইছে এক করে দেওয়ার, বাংলাদেশকে নিয়ে নেবার চেষ্টা করছে। আর ভারতবর্ষ একটা গান গাইলে পরে কি ভারতবর্ষ এক হয়ে যাবে আর বাংলাদেশ এক হয়ে যাবে? এটা কখনো হয়? এই গল্পগুলো কেন ফাঁদে, কেন বলে, এই অ্যান্টি ইন্ডিয়ানিজম গুলো কেন করে? এখনো যে তারেক রহমান বাধ্য হয়ে চায়না আগে গেছেন, তারপরে ভারতবর্ষে এসছে, সেটা আমরা বুঝতে পারি। বাধ্য হয়ে চায়না যেতে হয়েছে এই জন্যে যে না গেলে পরে যে চায়নার লবি আছে বাংলাদেশ, এবং চায়নার একটা ভালো লবি আছে, আওয়ামী লীগের সময়ও ছিল, বিএনপির সময়ও আছে এবং অপোজিশনেও আছে। তারা বলবে চায়নার সঙ্গে আমাদের সুসম্পর্ক করা দরকার, ভারতের সঙ্গে সুসম্পর্ক করার দরকার নেই।
আরে যার পাশের বাড়িতে তুমি থাকো তার সঙ্গে যদি সুসম্পর্ক না থাকে, দূরের কোথায় আলো জ্বলছে সেই লোকটার সঙ্গে ভাব করে বেড়াবে, কি লাভ? যা বাংলাদেশকে ভারত দিতে পারে বা যা বাংলাদেশ ভারতকে দিতে পারে সেটা তো চায়না দিতে পারে না, সেটা পাকিস্তান দিতে পারে না, সেটা আমেরিকাও দিতে পারে না, কারণ তারা অনেক দূরে থাকে। আমাদের জন্য সেই পদ্মার ইলিশটা বাংলাদেশ থেকেই আসবে, সেটা তো পাকিস্তানের সিন থেকে আসবে না, সেখানেও ইলিশ পাওয়া যায় বাই দ্য ওয়ে। এটা এই কোনো বাঞ্ছনীয় কথায় কোনো আননেসেসারি একটা তিক্ততা করার চেষ্টা, সেটাই ভারতবর্ষ চেষ্টা করলো এড়াবার জন্য। যেদিন উনি চায়নায় পৌঁছেছেন সেই দিনই দুটো কাজ হয়েছে। এক তো আমাদের ক্রেডেনশিয়ালস প্রেজেন্ট করেছে দীনেশ ত্রিবেদী, দ্বিতীয়ত ভিসা সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া হলো আগের মতো। তার মানে যত বাংলাদেশি যেত আগে ভারতবর্ষে, এবং এটা নর্মাল যাওয়া, ভারতবর্ষের লোকেরা বাংলাদেশে যাবে, বাংলাদেশের লোকেরা ভারতবর্ষে আসবে ব্যবসা করার জন্য, আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য, শুধুমাত্র বাজার করার জন্যই আসবে নাই বা কেন, একটা শাড়ি কিনবে নাই বা কেন। তো সেই কাজগুলো যাতে নর্মাল হয়, নর্মাল সুস্থভাবে যাতে দুই দেশের লোকেরা যেরকম ভাবে বরাবর একটা আত্মীয়তা, একটা বন্ধুত্বের স্পিরিটে থেকে এসছে, সেইটা যাতে করা যায়, সেটাই জন্য আমরা আরো করেছি। আমরা মানে ভারত সরকার, আমি তো আর ভারত সরকার নই, আবার করে বলছি, আমি সাংবাদিক মোটে, আমি বিশ্লেষক, তবে আমি ভারত সরকার ডেফিনেটলি নই। কিন্তু এটাই চিন্তাধারা ভারতবর্ষের, যে পিপল টু পিপল রিলেশনশিপ শুড নট বি হ্যাম্পার্ড অ্যাট এনি স্টেজ। এমনকি ইউনূস সরকারের সময় চেষ্টা ছিল যাতে পিপল টু পিপল রিলেশনশিপ থাকে, কিন্তু পদে পদে প্রত্যেকটা পদক্ষেপে কিছু না কিছু একটা করেছে। বলা যেতে পারে লোককে লেলিয়ে আমাদের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনে আক্রমণ করার একটা ফন্দি করেছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারকে পুড়িয়ে দেওয়ার কোনো কারণ ছিল না, ভিসা সেন্টারকে অ্যাটাক করার কোনো কারণ ছিল না। এগুলো তো কেউ বিপ্লবীরা করে না, এগুলো করানো হয়, এবং যদি পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকে, কোনো অ্যাকশন না নেয়, তাহলে আমরা এটাই বলবো যে ইট ওয়াজ প্রি প্ল্যান ডিউরিং দ্য ইউনিস রেজিম। পায়ে পা রেখে ঝগড়া করার চেষ্টা করেছে। আমরা জানি যে এই যে নতুন বিএনপি সরকার এসছে, তাদের থেকে আমাদের অনেক প্রত্যাশা আছে যে অন্তত পক্ষে পায়ে পায়ে রেখে ঝগড়াটা হবে না। তারাও জানে যে ভারতবর্ষর একটা দরকার আছে, আমরাও জানি বাংলাদেশের একটা দরকার আছে, এবং বন্ধুত্ব আমরা করতে চাই। না হলে পরে একজন ক্যাবিনেট মিনিস্টারকে আমরা পাঠাবো না আমাদের অ্যাম্বাসেডর করে। এটা খুব নজিরবিহীন। বাংলাদেশে আজ অব্দি পলিটিক্যাল অ্যাপয়েন্টি শুধু দুজন হয়েছে, তার মধ্যে যে দ্বিতীয় হয়েছেন তিনি ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কে গেছেন। এটা কোনোদিন হয়নি, বাংলাদেশে কোনোদিন ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক। এই যে ক্যাবিনেট মিনিস্টার করা দীনেশ ত্রিবেদীকে, তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার দিনেই এই ঘোষণাটাও এলো। এটা একটা বার্তা যে কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, এবং আপনি খুব কনফিডেন্সের সাথে আপনার বিশ্লেষণটা বললেন যে ভারত সরকার যে মৈত্রী চায়, বন্ধুত্ব চায়, পিপল টু পিপল কানেকশনটা আবার স্বাভাবিক করতে চায়, তার প্রমাণ হচ্ছে ভিসা চালু করাটা। এ দুটোকে মাথায় রেখে আপনি যদি আবার ওটাও মাথায় রাখেন যে সীমান্তে পুশিন তো চলছে, সীমান্তে এখনো নারী শিশু পুরুষ দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের বিজিবিও বলছে তারা নেবে না, বিএসএফও বলছে তারা নেবে না, সে ঘটনাও ঘটছে, এবং বাংলাদেশের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে 14-15টা চিঠি পাঠিয়েছে, ভারত থেকে কোনো জবাব আসে নাই। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, আবার এই ঘটনাও ঘটবে। মানে কি বার্তা, আসলে মিক্স বার্তা, মানে একটা মিশ্র প্রতিক্রিয়া ভারত দেখিয়ে যাবে, নানা সময় নানা রকম কিছু খেলবে, নাকি এখন থেকে বার্তাটা মৈত্রীর পথে যাওয়া শুরু হয়েছে বলে আপনার মনে হচ্ছে? না, মৈত্রীর পথেই থাকবে ভারতবর্ষ, কিন্তু মিশ্র প্রতিক্রিয়া না। কিন্তু যেগুলো আমাদের যেগুলো চিন্তা, আমাদের যেগুলো ফ্যাক্টস, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা এড়াবো কি করে? এটা তো ডেনাই করা যাবে না যে ওভার দ্য ইয়ার্স অনেক বাংলাদেশি ভারতবর্ষে চাকরির সন্ধানে এসছে। এটা ডেনাই করা যাবে না, এটা যথেষ্ট প্রমাণ আছে। এবং আগেও বিএসএফ বিজিবির হাতে লোক উঠিয়ে দিয়েছে, এবং বিজিবি তাদের অ্যান্টিসিডেন্টস চেক করে তাদের ফেরত দিয়েছে। তো হয়তো একটা মেকানিজম ইভলভ হবে ইন ফিউচার অলসো, যাতে দুই পক্ষ একসঙ্গে এটা কাজ করতে পারে। এটা তো আমরা ডেনাই করতে পারবো না। উই ক্যানট লিভ ইন ডেনায়াল যে পিপল ডু মুভ অ্যাক্রস দ্য বর্ডার্স উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা, ফর ভেরিয়াস রিজনস। কিন্তু এভাবে তো আর সীমান্তে ঠেলে দেওয়াটা আন্তর্জাতিক আইন আবার পারমিট করে না। কিন্তু সেটার একটা প্রক্রিয়া তৈরি করতে হবে। সেই প্রক্রিয়াটা তৈরি নিশ্চয়ই হবে। আমি শিওর দুদল কথা বলছে, দুপক্ষই কথা বলে তারা একটা প্রক্রিয়া করবে। আমরা ইউনিল্যাটারালি তো কিছু করার চেষ্টা করছি না। আমরা তো আমেরিকার মতন প্লেনে হাতকড়ি দিয়ে লোকেদের ফেরত পাঠিয়ে দিই। নেবেন কি নেবেন না আপনাদের ব্যাপার, আমরা নামিয়ে দিলাম আপনার বন্ধন, সেটা তো করি। সেটা তো তখন তো কেউ কিছু বলেনি।
কিন্তু ন্যাচারালি যারা ইলিগালি এন্টার করেছে তাদের ফেরত যাবেই, তাদের ফেরত পাঠানো হবে, এটা নর্মাল। অবশ্য অনেকেই ডিটেক্টেড হবে না, যারা ডিটেক্টেড হবে না তারা ডিটেক্টেড হবে না, কিন্তু যারা ডিটেক্টেড হবে সেই জন্য আরো চাই যে ভিসা নিয়ে আসুন না। এটা তো ভারতবর্ষ চাইছে যে ভিসা নিয়ে আসুন। এটা নর্মাল জিনিস যে পাশের গ্রামে বিয়ে হবে কারুর না কারুর, আত্মীয়তা থাকবে, বন্ধুত্ব থাকবে, এমনকি বাজার করার ইচ্ছে হতে পারে। আমার ইচ্ছে হতে পারে যে ঢাকায় শাড়ি কিনবো এবং সেই জন্য আমি ঢাকা কালকে যাব, এটা আমারও ইচ্ছে হতে পারে। বাংলাদেশি সেমনি আমার যে কাউন্টার পার্ট বসে আছে তারও ইচ্ছে হতে পারে, গুলশানে বসে আছেন, তিনি ভাবছেন যে আমার মেয়ের বিয়ে হবে, একটা বেনারসি শাড়ি কলকাতা থেকে আমি নিশ্চয়ই করে কিনবো নিউ মার্কেট থেকে। তো তাকে আমরা তাকে সেই অপরচুনিটিটা দেবো না? তো দ্যাট ইজ ওয়াই ভিসাস হ্যাভ টু বি রিল্যাক্সড অ্যান্ড দ্যাট হ্যাজ বিন ডান। ইট ইজ আ নর্মাল প্রক্রিয়া। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যারা ইললিগালি আসছে, আর বিশেষ করে ইললিগালি আসার আর একটা প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ 18 মাসে যে জঙ্গিদেরকে মুক্ত করে দিয়েছিল জেল থেকে, যারাই করে থাকুক, সে রায়টাররা করে থাকুক কি অন্য কেউ করে থাকুক, তারাই কেউ ফেরত তাদেরকে ধরা হয়নি। আমি তাতে বাংলাদেশ সরকারের দোষ বলবো না, ইউনূস সরকারের দোষ ডেফিনেটলি বলবো, এখনকার সরকারের কোনো দোষ বলবো না। 18 মাস ধরে যে জঙ্গি লুকিয়ে আছে তাকে ধরা অত সহজ নয়, তাকে আইডেন্টিফাই করে ধরা অত সহজ নয়। কিন্তু দিজ আর প্রোসক্রাইবড টেররিস্টস, দে বিলং টু অর্গানাইজেশন যেগুলো ইউনাইটেড নেশনস প্রোসক্রাইব করেছে, and they have proven to be a danger in this very century. বউবাজার ব্লাস্ট, তার একজন কালপ্রিট রাশিদ খানকে রিসেন্টলি সুপ্রিম কোর্ট তাকে আবার বেল ডিনাই করেছে। হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বলেছিল দিয়ে দাও, যেতে দাও, 22 বছর জেলে আছে, এবার ছেড়ে দাও। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে না, 167 লোককে যে খুন করতে পারে সেই লোককে আমরা বেল দিতে পারি না। তো এই সিমিলার এই যে ইনসিডেন্টস গুলো হয়েছিল, এগুলো তো আকাশ থেকে আসেনি, এগুলো স্লিপার সেলস যেগুলো তৈরি করেছিল আনসারুল বাংলা ইত্যাদি ইত্যাদি গ্রুপস গুলো যেগুলো তৈরি করেছিল, যে জঙ্গিগুলো বাংলাদেশ থেকে গিয়ে আফগানিস্তানে তাণ্ডব করে আবার ফেরত এসেছিল এবং তাণ্ডব করেছিল। আপনাদের নিজেদের তখনকার প্রধানমন্ত্রীর সে অ্যাটাক হয়েছিল, গ্রেনেড হামলা হয়েছিল, বিভিন্ন রকমের যে এই যে প্রতিক্রিয়াগুলো ছিল, সেই লোকগুলোকে তো তারা দে আর অ্যাট লার্জ। তারা যে ইললিগালি এন্টার করবে না ভারতবর্ষকে সেটা আমরা কি করে জানবো? ইউএস কনসুলেটকে অ্যাটাক করার একটা প্ল্যান ছিল, সেটাকে ফয়েল করা হয়েছিল, আবার তারা করবে না সেটা আমরা কি করে জানবো? তো এই জিনিসগুলো তোমাদের একটা চিন্তা ভাবনা থাকবে। এটাও দেখছি যে 18 মাসে আইএসআই এর অনেক ঘন ঘন ডেলিগেশন এসেছিল ঢাকাতে, সেগুলো ইউনূস সরকার করিয়েছিলেন, কিন্তু সেগুলো এসেছিল, ইট ইজ আ ফ্যাক্ট। আইএসআই যে নিজের অ্যাক্টিভিটি বাড়ায়নি ঢাকাতে আগের মতন, সেটা কি করে আমরা বুঝবো? তো উই হ্যাভ টু টেক প্রিকশনস। এটা তো নর্মাল, যে কোনো দেশই করবে, এটাতে কোনো দোষ নেই। আমরা বলছি না যে বাংলাদেশের সঙ্গে আমাদের ভাব থাকবে না, আমাদের ভাব থাকবে, আমরা চাই ভাব থাকুক, আমরা চাই বাংলাদেশের সিনেমা ভারতবর্ষে আসুক, আমরা চাই ভারতের সিনেমা বাংলাদেশে যাক,